হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিনি সাদ কোচিং সেন্টার। তো এর আগে কি পড়িয়েছি আপনাদের? এর আগে পড়িয়েছি মেটালিক অ্যান্ড নন মেটালিক খনিজ সম্বন্ধে, যাকে বাংলায় বলা হয় কি ধাতব সম্পদ, মানে মিনারেল রিসোর্সের, যেটা মেটালিক মিনারেল রিসোর্সের ধাতব সম্পদ এবং অধাতব সম্পদ সম্বন্ধে কমপ্লিট। ওখান থেকে আর বাইরে দিবে না, ওকে? ওইটি করে নেবেন। এখন পড়বো কি পরমাণু ঊর্জা সম্বন্ধে, পরমাণু শক্তি তরঙ্গ সম্বন্ধে, মানে অণু পরমাণু যে আছে না কেমিস্ট্রিতে, অণু পরমাণু। তো পরমাণুর খানগুলো কোথায়, মানে খনিগুলো কোথায় আছে, কোন কোন খান বেশি ইম্পর্টেন্ট, পরমাণু কিভাবে কাজ করে, এইসব সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে? তো ভালোভাবে শুনে নেবেন, আর পারলে এগুলো নোট ডাউন করতে পারেন। আর আমার মতামতে যদি দুই একবার ভিডিওটি শুনেন তো যথেষ্ট হয়ে যাবে। তো আমি যেভাবে বলছি আর পেন যেখানে দেখাবো সেখানে চোখটা ভালো করে দেখবেন, ওকে? তো চলুন শুরু করা যাক। তো অণু বা পরমাণুর শক্তির আরেকটা অর্থ হচ্ছে ঊর্জা। তো অণু ও পরমাণুর শক্তি তরঙ্গ সম্বন্ধে, যাকে বলা হয় রেডিও অ্যাক্টিভ, এই যে রেডিও অ্যাক্টিভ লেখা নাই, রেডিও অ্যাক্টিভ বলা হয়, মানে সক্রিয়, সবসময় সক্রিয় থাকে পরমাণু, রাইট? যেমন এটা কি লিখেছি, পরমাণু শক্তি তরঙ্গ, যেটা বাংলা হয় পরমাণু শক্তি তরঙ্গ সম্বন্ধে। তো ওকে বলা হয় রেডিও অ্যাক্টিভ, মানে সবসময় ও অ্যাক্টিভ থাকে। তো পরমাণুর কিছু আমি খনিজের নাম বলছি, যেগুলো থেকে প্রচুর আকারে শক্তি তরঙ্গ উৎপন্ন হয় বা ঊর্জা আরম্ভ হয়। ঠিক আছে? ঊর্জা উৎপন্ন হয়। তো সেইগুলো বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইউরেনিয়াম থেকে বম হয় এবং ওখান থেকে বিদ্যুৎও তৈরি করা হয়। তো ওটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ওই খনিজগুলোর সম্বন্ধে আপনারা পারলে নোট ডাউন করতে পারেন, না হলে শুনে নেন। আমি বলছি খনিজের নাম। 1 নম্বর হলো ইউরেনিয়াম, ওকে? ইউরেনিয়াম, এখান থেকেও ইউরেনিয়াম হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর। তার মধ্যে এত ঊর্জা শক্তি তরঙ্গ থাকে যে বলার শেষ নেই। বিশ্বের মধ্যে 1 নম্বর আছে, সেটা আমি পরে আপনাদের ডিটেলস বলছি রচনার মতন করে, ওকে? ইউরেনিয়াম কিভাবে বম তৈরি করে, কিভাবে কাজ করে ইউরেনিয়াম, কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় ইউরেনিয়াম থেকে, ঠিক আছে? তো ওগুলো পরে বলছি। তো দেখুন তাহলে খনিজ কী কী। ইউরেনিয়াম থেকে বিশ্বের মধ্যে সব থেকে বেশি কি উৎপন্ন হয়, শক্তি তরঙ্গ উৎপন্ন হয়, রাইট? তারপর হচ্ছে থোরিয়াম থেকেও শক্তি তরঙ্গ উৎপন্ন হয়, কিন্তু নিজে নিজে করতে পারে না ও। থোরিয়াম সব ধরনের খনিতেই হালকা হালকা করে পাওয়া যায়, ওই জন্য অতটা কার্যকরী নয় থোরিয়াম, ওকে? এটাও কিন্তু পড়ছে পরমাণুর আন্ডারে। তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে গ্রাফাইটের কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেটা পরমাণুর রিঅ্যাক্টরে কাজ আছে, বা পরমাণু ভাট্টি যে আছে না, বা পরমাণু রিঅ্যাক্টরে যেখানে বম বানা হয় বা বিদ্যুৎ বানা হয়, সেখানে গ্রাফাইটেরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ওকে? তো ওটাও ইম্পর্টেন্ট গ্রাফাইট। তারপরে এলসেনাইট আর জিরকান, ওকে? তাহলে অণু বা পরমাণু শক্তির খনিজগুলি কী কী যদি বলে, যে অণু পরমাণুর খনিজগুলি কী কী, 4টা অপশন দিয়ে দিল, তো এটি মনে রাখলে যথেষ্ট। তাহলে কী কী? ইউরেনিয়াম, রাইট? তারপরে থোরিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে গ্রাফাইট, তারপরে ইলমেনাইট, তারপরে জিরকান। আন্ডারস্টুড ফ্রেন্ডস? হয়ে গেল। তারপরে আরেকটা লিখুন অ্যান্টিমনি, যেটা ওই সুরমাতে ব্যবহার হয় না, সুরমা, অ্যান্টিমনি, ঠিক আছে? তো এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তো এইটি মনে রাখলে যথেষ্ট। তো এবার দেখুন, ইউরেনিয়াম, তারপরে থোরিয়াম আছে। তো থোরিয়াম নিজেই কিন্তু, মানে নিজে থেকে ও, মানে তরঙ্গ নিজে থেকে বের করে না, ওই জন্য ওর কার্য অত নেই। বম বানাতে থোরিয়াম অত ব্যবহৃত হয় না, এবং বিদ্যুৎও অত ব্যবহৃত হয় না থোরিয়াম। মেন হচ্ছে ইউরেনিয়াম বেশি ব্যবহৃত হয়। যেমন রেডিও অ্যাক্টিভ পদার্থের বিখণ্ডনের ফলে, রেডিও অ্যাক্টিভ পদার্থ বুঝলেন, মানে পরমাণু শক্তি তরঙ্গের বিখণ্ডনের ফলে পরমাণু শক্তি ঊর্জা প্রাপ্ত হয়, ঠিক আছে? তাহলে ইউরেনিয়ামের বিখণ্ডনের ফলে কি হয়, ইউরেনিয়াম একটা পদার্থ, ঠিক আছে, যেটা খনিজ থেকে পাওয়া যায়, খনি থেকে, সেটা কোথায় পাওয়া যায় পরে বলছি।
সেটার বিখণ্ডনের ফলে কি হয়, পরমাণু শক্তি তরঙ্গ উৎপন্ন হয়, প্রচণ্ড আকারে প্রাপ্ত হয়। তো একটা মনে রাখুন যে 1 কেজি ইউরেনিয়াম, ভালো করে মনে রাখুন, 1 কিলোগ্রাম ইউরেনিয়াম বা 1 কেজি ইউরেনিয়াম, 1 কেজি ইউরেনিয়াম থেকে যতটা শক্তি তরঙ্গ বের হয় বা ঊর্জা বের হয় বা ইন্ধন বের হয়, ততটা 25 লাখ কিলোগ্রাম কয়লা থেকে বের হয়। তাহলে একদিকে 1 কিলোগ্রাম ইউরেনিয়াম রাখলাম আর একদিকে 25 লাখ কিলোগ্রাম কয়লা রাখলাম। তো 25 লাখ কিলোগ্রাম কয়লা থেকে যতটা ইন্ধন বা ঊর্জা বা শক্তি তরঙ্গ বের হবে, ততটা মাত্র 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে ওই শক্তি তরঙ্গ ঊর্জা বা ইন্ধন বের হয়। তো চিন্তা করতে পারছেন এ কত পাওয়ারফুল ইউরেনিয়াম। তাহলে ইউরেনিয়ামটা কত পাওয়ারফুল বুঝতে পারছেন। তো ইউরেনিয়ামকে যদি আপনারা কি করেন আমি একটু বলে দিই। ইউরেনিয়াম যদি ধরে নেন কোথাও পেয়ে গেছেন কোনো খনিতে, এতটুকু ইউরেনিয়াম, বেশি না, এতটুকু যদি পেয়ে যান আর যদি ঘরে ওটাকে লুকিয়ে রাখেন, ঠিক আছে, তো দেখবেন আস্তে আস্তে কী হবে, ওই ইউরেনিয়াম থেকে এত ঊর্জা শক্তি ইন্ধন বের হতে থাকবে, ওর মধ্যে থেকে একটা কিরণ বের হয়, ঠিক আছে, বিষাক্ত কিরণ। ওই বিষাক্ত কিরণ কী হবে, আস্তে আস্তে আপনাকে অসুস্থ করে ফেলবে। অসুস্থ ফেলার পরে আপনি তো ডাক্তারের কাছে যাবেন, তাই না? তো ডাক্তারের কাছে গিয়েও পাত্তা পাবেন না। কেন? ও বিষাক্ত যে পদার্থ আছে ইউরেনিয়ামের মধ্যে, সেটা আপনার শরীরে প্রয়োগ হয়ে গেছে, ঠিক আছে। প্রয়োগ হওয়ার পর আস্তে আস্তে আপনার শরীর জ্বলতে যাবে, দিয়ে আস্তে আস্তে আপনার জীবন শেষ হয়ে যাবে, জীবনই সমাপ্ত হয়ে যাবে, মানে মৃত্যু হয়ে যাবে আপনার। এতটুকু ইউরেনিয়াম যদি বাড়িতে রাখেন, তো এতটা ওর শক্তি আছে। না হলে 1 কেজি ইউরেনিয়াম একদিকে আর 25 লাখ কিলোগ্রাম কয়লা একদিকে রাখলে 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে যতটা শক্তি বা তরঙ্গ বা কিরণ বের হয়, ততটা 25 লাখ কিলোগ্রাম কয়লা থেকে সেই শক্তি পাওয়া যায়। তো চিন্তা করতে পারছেন ইউরেনিয়ামের কত ভ্যালু। তাহলে একটা ইউরেনিয়ামের দাম কত হতে পারে, তাহলে 25 লাখ কিলোগ্রাম কয়লার দামের সমান। ওকে, বোঝা গেল? তো ইউরেনিয়াম সম্বন্ধে আমি বলছি, ঠিক আছে, কিভাবে বম হয়, কিভাবে মন্দকে ব্যবহার করা হয়, কিভাবে বম তৈরি করা হয়, কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, সেই সম্বন্ধে পরে বলছি আমি। তো যেটা বললাম ওটা মনে রাখবেন, 1 কেজি ইউরেনিয়াম একদিকে আর 25 লাখ কিলোগ্রাম কয়লা একদিকে রাখলে একই সমান ঊর্জা প্রাপ্ত হয়। ওকে, তো ইউরেনিয়ামের এত পাওয়ার আছে বা এত কিরণ আছে বা এত তরঙ্গ আছে, যাকে বলে রেডিও অ্যাক্টিভ। ও নিজেই তরঙ্গ বের করতে থাকে। বললাম না, ঘরে যদি রাখেন তাহলে আস্তে আস্তে আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং একদিন এমন আসবে যে আপনার জীবনই চলে যাবে ওই কিরণ থেকে, ওই রেডিও অ্যাক্টিভ থেকে। বোঝা গেল? তো ইউরেনিয়াম, এবার নেক্সট যদি নোট ডাউন করেন তাহলে লিখতে পারেন এবার ইউরেনিয়াম সম্বন্ধে। তো যদি বলে একটা ভেরি ইম্পর্টেন্ট আছে যে ইউরেনিয়ামের একটি প্রধান আকরিকের নাম বলুন। তার ইউরেনিয়ামের প্রধান আকরিকের নাম কি? ইউরেনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে পিচ ব্লেন্ড। এখানে আমি লিখিনি জায়গার অভাবে, মনে রাখুন। তাহলে ইউরেনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে কি? পিচ ব্লেন্ড। পিচ ব্লেন্ড মনে থাকবে। ইউরেনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে পিচ ব্লেন্ড। প্রায় কোশ্চিন দেয় এটা, পিচ ব্লেন্ড। যে পিচ ব্লেন্ড কোন ধাতুর আকরিক এটি, তাহলে অপশান থাকবে ইউরেনিয়াম, থোরিয়াম, বেরিয়াম, এইসব থাকবে। তো দিয়ে দিবেন ইউরেনিয়াম, তাহলে পিচ ব্লেন্ডটা বেশি দেয়। তাহলে ইউরেনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে পিচ ব্লেন্ড। তারপরে যেগুলো আকরিক আছে অতটা দেয় না, ওখান থেকে হয়তো অপশানই দিয়ে দিতে পারে। তাহলে ইউরেনিয়ামের প্রধান আকরিকের নাম হচ্ছে পিচ ব্লেন্ড। আবার পুনরায় বললাম, তারপরে হচ্ছে সামারস্কাইট, তারপরে হচ্ছে কি সামারস্কাইট, তারপরে হচ্ছে থোরিয়ানাইট, তারপরে হচ্ছে কি থোরিয়ানাইট। তাহলে পিচ ব্লেন্ড প্রধান আকরিক, তারপরে সামারস্কাইট, তারপরে থোরিয়ানাইট। এই তিনটি হলো ইউরেনিয়ামের আকরিক। তার মধ্যে পিচ ব্লেন্ড ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো ইউরেনিয়াম সবসময় কি করে, স্বতন্ত্র বিখণ্ডিত হয়, স্বতন্ত্রভাবে ও বিখণ্ডন হয়। ইউরেনিয়াম স্বতন্ত্রভাবে বিখণ্ডন হয়, ও নিজে থেকেই বিখণ্ডন হয়, স্বতন্ত্রভাবে নিজে থেকেই, ঠিক আছে, বিখণ্ডন হয়।
এই জন্য পরমাণু বিদ্যুৎ উৎপাদনে অধিক এর প্রয়োজন হয় বা অধিক মহত্বপূর্ণ ইউরেনিয়াম এই পরমাণু বিদ্যুৎ উৎপাদনে অধিক মহত্বপূর্ণ হয়। বোঝা গেল? তো 70% ইউরেনিয়াম উৎপাদন কোথায় হয়? 70% ইউরেনিয়াম উৎপাদন হয় ভারতের কোথায় হয়? ঝাড়খণ্ড রাজ্যের। এবার দেখুন আমি পেন যেখানে দেখাবো সেখানে দেখবেন ঝাড়খণ্ড রাজ্যের কোথায় হয়? ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি থেকে পাওয়া যায় 70% ইউরেনিয়াম। এবার দেখে নেন কোথায় আছে। এটা হচ্ছে ঝাড়খণ্ড, রাইট? এটা ঝাড়খণ্ড করেছি হালকা করে, এই যে মানে ঝাড়খণ্ড, পুরোটাই ঝাড়খণ্ড, ঠিক আছে? তারপর ওয়েস্ট বেঙ্গল আছে। তো একমাত্র ভারতের মধ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় ঝাড়খণ্ডের, এই যে ঝাড়খণ্ডের দুটো খনি আছে, ঠিক আছে? তো ঝাড়খণ্ডের এই যে ঝাড়খণ্ড আছে না, ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম ডিস্ট্রিক্ট, সিংভূম ডিস্ট্রিক্টের পেনের দিকে দেখুন, সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া মাইন থেকে, মাইন মানে খনি, জাদুগোড়া খনি থেকে, জাদুগোড়া খনি থেকে। তাহলে যদি বলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায়, তাহলে অপশন দিয়ে দিল উড়িষ্যা, ঝাড়খণ্ড, বা অপশন দিয়ে দিল সিংভূম, বা অপশন দিয়ে দিল জাদুগোড়া মাইন, এইরকম অপশন দিয়ে দিল। তো ওই জন্য পুরোটাই করে দিয়েছি। তাহলে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের এটা পুরো ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম ডিস্ট্রিক্টের, এখানে সিংভূম ডিস্ট্রিক্ট আছে একটা, সিংভূম ডিস্ট্রিক্টে সব রকমের অনেক কিছু পাওয়া যায়, লোহা পাওয়া যায়, তামা পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে ইউরেনিয়ামও পাওয়া যায়। তো 70% ইউরেনিয়াম এই ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়ার খনিতে পাওয়া যায়, জাদুগোড়ার খনিতে পাওয়া যায়। এটা হচ্ছে জাদুগোড়া খনি, ঠিক আছে? সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি। তাহলে ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি থেকে ভারতের 70% ইউরেনিয়াম পাওয়া যায়। বোঝা গেল? আশা করি বুঝে গেছেন। তো 1 নম্বর, তাহলে 1 নম্বর কোথায় হচ্ছে? ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি, যেখান থেকে ইউরেনিয়াম 70% পাওয়া যায়। চিন্তা করতে পারছেন, 70% ওখান থেকে পাওয়া যায় ইউরেনিয়াম। এত ইম্পর্ট্যান্ট জায়গা ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি। ওকে, তারপরে দেখুন যে ইউরেনিয়ামের 4টি ক্ষেত্র আছে ভারতে। পুরো ভারতে ইউরেনিয়ামের 4টি ক্ষেত্র আছে, 4টি ক্ষেত্রেও ইউরেনিয়াম পাওয়া যায়। 70% তো একাই এখান থেকে পাওয়া যায়, আর এই 4টি থেকেও 30% পাওয়া যায়। ওকে, তো টোটাল 100% হলো, রাইট? তো এই 4টি ক্ষেত্রের নামটা মনে রাখবেন। প্রথম তো এটা মনে রাখতেই হবে, তারপর 4টি ক্ষেত্র কি কি। এবার 4টি ক্ষেত্র আমি বলে দিচ্ছি। সেই 4টি ক্ষেত্রের নাম হচ্ছে আপনার 1 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের জাদুগোড়া, ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি 1 নম্বর, 70% এখান থেকে পাওয়া যায়। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে আপনার ঝাড়খণ্ডের বাগজাদা। এবার বাগজাদা কোথায় আছে? ঝাড়খণ্ডের এই যে বাগজাদা, এটা হচ্ছে বাগজাদা খনি, একদম জাদুগোড়ার পাশে আছে। ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনির পাশে আছে বাগজাদা। এই ঝাড়খণ্ড রাজ্যের বাগজাদা খনি থেকে, ঝাড়খণ্ড রাজ্যের বাগজাদা খনি মনে রাখবেন। বাই চান্স যদি জাদুগোড়া না দেয়, বাগজাদা দিতে পারে, তো বাগজাদা দিয়ে দিবেন। ওকে, তাহলে 2 নম্বর ক্ষেত্র কোনটি? 4টি ক্ষেত্রে ইউরেনিয়াম পাওয়া যায়। তাহলে 4টি ক্ষেত্র, 1 নম্বর তো ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনিতে পাওয়া যায় 70%। তারপরে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের বাগজাদা খনিতে পাওয়া যায়। 2 নম্বর ক্ষেত্র হলো। 3 নম্বর হচ্ছে আপনার এই যে দেখুন এখানে কি আছে? গারো, খাসি, জয়ন্তীয়া পাহাড় নেই? মেঘালয় মালভূমি বা খাসি মালভূমি বা শিলং মালভূমি নাই? শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি, এগুলো তো আগে পড়িয়েছি। তো এটা কি? এটা গারো পাহাড়, এটা খাসি পাহাড়, এটা জয়ন্তীয়া পাহাড়, রাইট? এগুলো পূর্ব ভারতে আছে, তাই না? তো এই যে দেখুন এটা গারো পাহাড়, তো গারোতে নাই। খাসিতে দেখুন এই যে লাল দাগ আছে না? তো লালটা হচ্ছে ইউরেনিয়াম, ঠিক আছে? তো এই যে দেখুন শিলং প্লাটিউ বা এখানে মেঘালয় প্লাটিউ লিখতে পারেন। শিলং প্লাটিউ বা মেঘালয় প্লাটিউ মানে শিলং মালভূমি বা মেঘালয় মালভূমির খাসি পাহাড়ির, এই যে এটা হচ্ছে খাসি পাহাড়ির মাহাডাস্ক খনিতে, মনে রাখবেন, মাহাডাস্ক
মাহাটাস খনিতেও ইউরেনিয়াম পাওয়া যায়। ওকে, তাহলে পূর্ব ভারতের গারো খাসি জয়েন্ট, তো মিডিল হচ্ছে খাসি পাহাড়ি, তাহলে শিলং, এটা হচ্ছে শিলং মালভূমি বা মেঘালয় মালভূমি। আমি আবার রিপিট করছি যেন মনে হয়ে যায়। তো শিলং বা মেঘালয় মালভূমির গারো খাসি জয়েন্ট, তিনটা পাহাড় আছে। তো গারো খাসি পাহাড়ের মানে শিলং মালভূমি বা মেঘালয় মালভূমির খাসি পাহাড়ের, এই যে খাসি পাহাড়ের এই যে এটা হচ্ছে মাহাটাস খনি, এই মাহাটাস খনি থেকে ইউরেনিয়াম পাওয়া যায়। এটা হচ্ছে মাহাটাস খনি, এই কি বলে খাসি পাহাড়ের মধ্যে থেকে পাওয়া যায় ইউরেনিয়াম, এই মাহাটাস খনি থেকে পাওয়া যায়। তো তিনটা ক্ষেত্র হলো, রাইট? শিলং বা মেঘালয় মালভূমির খাসি পাহাড়ি অঞ্চলের মাহাটাস খনিতে ইউরেনিয়াম পাওয়া যায়, তাহলে তিনটা ক্ষেত্রে পাওয়া যায়। আর একটা ক্ষেত্র কোনটা? আর একটা ক্ষেত্র হচ্ছে আন্ধ্রপ্রদেশের তুমলাপল্লী। এবার আন্ধ্রপ্রদেশ চলে যান, ঝাড়খণ্ডও শেষ। ঝাড়খণ্ডের দুটো জায়গায় পাওয়া যায়, একটা পূর্বোত্তর ভারতে পাওয়া যায়, গারো খাসিতে পাওয়া যায়, রাইট? আর 4 নম্বর ক্ষেত্র হচ্ছে আপনার আন্ধ্রপ্রদেশের, এই যে এটা হচ্ছে আন্ধ্রপ্রদেশ, এখান থেকে এই যে এ মানে আন্ধ্রপ্রদেশ আর ইউআর মানে ইউরেনিয়াম লিখেছি আমি, ইউআর, রাইট? তো এখানে দেখুন, এখানে দুটো খনি আছে, ঠিক আছে? তো দুটোই দেখে নেন। আন্ধ্রপ্রদেশের তুমলাপল্লী খনি থেকেও ইউরেনিয়াম পাওয়া যায়, এই যে ইউরেনিয়াম লিখেছি, ইউআর, তুমলাপল্লী, এই যে টি দিয়েছি, তুমলাপল্লী, ঠিক আছে? তুমলাপল্লী খনি, এই যে খনি, ঠিক আছে? খনি এগুলো, তাহলে আন্ধ্রপ্রদেশের তুমলাপল্লী খনি থেকেও ইউরেনিয়াম পাওয়া যায়। তো এই ইউরেনিয়ামটা রিসেন্ট না, কিছুদিন আগে একে খুঁজে পাওয়া গেছে আন্ধ্রপ্রদেশের তুমলাপল্লী খনিতে। কত সালে? 2013 সালে। মনে রাখবেন, যদি বলে আন্ধ্রপ্রদেশের তুমলাপল্লীর খনিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটা কত সালে খুঁজে পাওয়া গেছিল, তাহলে 2013 সালে। ওকে, না হলে আগে 3টা ক্ষেত্রে ছিল, এখন 4টা ক্ষেত্রে পাওয়া যায়, ভারতের 4টা ক্ষেত্রে ইউরেনিয়াম পাওয়া যায়। তাহলে আন্ধ্রপ্রদেশের তুমলাপল্লী খনিতেও ইউরেনিয়াম পাওয়া যায়। ওকে, তাহলে 4টি ক্ষেত্র কি কি বললাম? 70% ঝাড়খণ্ডের, এই যে ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়ার খনিতে পাওয়া যায় ইউরেনিয়াম। তারপরে সেকেন্ড হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের বাগজাদা খনিতে পাওয়া যায় ইউরেনিয়াম, দুটো হলো। তারপরে পূর্বোত্তর ভারতের গারো খাসি জয়ন্ত যে আছে, মানে শিলং মালভূমি বা মেঘালয় মালভূমির এই খাসি পাহাড়ের মাহাটাস খনিতে, এই যে লাল দাগ আছে, মাহাটাস খনিতেও ইউরেনিয়াম পাওয়া যায়। 3টা ক্ষেত্র হলো। আর একটা ক্ষেত্র হচ্ছে আন্ধ্রপ্রদেশের, এই যে আন্ধ্রপ্রদেশ যে রাজ্য আছে না পূর্ব ভারতের, আন্ধ্রপ্রদেশের রাজ্যের তুমলাপল্লী খনি, এটা তুমলাপল্লী খনি, এই তুমলাপল্লী খনি থেকেও ইউরেনিয়াম পাওয়া যায়। তাহলে ভারতে 4টি ইউরেনিয়ামের খনি ক্ষেত্র আছে বা অঞ্চল আছে। তো ওই 4টি ক্ষেত্র ভালোভাবে মনে করে নেবেন, আর না হলে শুনে নেবেন, হয়ে যাবে কমপ্লিট। আর সবচেয়ে বেশি পাওয়া যায় 70% এখান থেকে, ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগোড়া খনি থেকে। বাকিগুলো ওই 3টা থেকে হয়ে যায়, পূর্বোত্তর ভারত, আন্ধ্রপ্রদেশ আর ঝাড়খণ্ডের এই জায়গা থেকে 30% হয়ে যায়। তো মোটামুটি 100% ইউরেনিয়াম পাওয়া যায় ভারতেই। আন্ডারস্টুড ফ্রেন্ডস? তো ইউরেনিয়াম সম্বন্ধে আমি পরে বলি, ঠিক আছে? তো আগে শেষ করে দিই এটা, তারপরে ইউরেনিয়াম সম্বন্ধে বলছি। তো এবার থোরিয়াম, ঠিক আছে? তো থোরিয়ামের বেশি কাজ নাই, থোরিয়াম শত কিরণ ছাড়ে না, ঠিক আছে? কোথায় পাওয়া যায় থোরিয়াম পাওয়া যায়, এটা শুধু মনে রাখবেন, থোরিয়াম কোথায় পাওয়া যায়? থোরিয়াম পাওয়া যায় কেরালার মোনাজাইট স্যান্ডে বা কেরালার মোনাজাইট বালিতে। এই যে দেখুন, থোরিয়াম পাওয়া যায়, এই যে কেরালা, এটা রাইট। তো এটা ধরে নেন থোরিয়াম, ঠিক আছে? এই সবুজটা করেছি আমি থোরিয়াম, ঠিক আছে? ওই ইউরেনিয়ামের মতোই থাকে না, তো থোরিয়াম করেছি। তো থোরিয়াম পাওয়া যায় মোনাজাইট স্যান্ড বা বালু, মোনাজাইট বালিতে থোরিয়াম পাওয়া যায়। মোনাজাইট বালিতে থোরিয়াম পাওয়া যায়। যে কোনো জায়গায় মোনাজাইট যদি বালি থাকে সেখানে দেখবেন থোরিয়াম পাওয়া যায়। সেটাতে বিদ্যুৎ উৎপাদন অত হয় না এবং বোমা উৎপাদন অত হয় না, ঠিক আছে?
থোরিয়াম কোথায় পাওয়া যায়? মোনাজাইট বালিতে পাওয়া যায় বা স্যান্ডে পাওয়া যায়। ওকে, শুধু এটা মনে রাখবেন যে থোরিয়াম কোথায় পাওয়া যায়। আর থোরিয়াম উৎপাদনে বিশ্বে ভারত প্রথম স্থান অধিকার করে আছে, এটা মনে রাখবেন। যদি বলে থোরিয়াম উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থান অধিকার করে আছে, তাহলে থোরিয়াম উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। থোরিয়াম উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে। যদি বলে থোরিয়াম কোথায় পাওয়া যায়, তাহলে থোরিয়াম পাওয়া যায় কেরালার মোনাজাইট বালির মধ্যে থোরিয়াম পাওয়া যায়। এক কথায় যেখানে মোনাজাইট বালি থাকবে সেখানে থোরিয়াম পাওয়া যাবে। ওকে, তবে বললাম না থোরিয়াম শতরূপে বিখণ্ডিত হয় না, মানে নিজে নিজে বিখণ্ডিত হয় না, এই জন্য অতটা বিদ্যুতে উপযোগী হয় না থোরিয়াম। বোঝা গেল? শুধু মনে রাখুন বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে ভারতে থোরিয়াম প্রথম স্থান অধিকার, ভারতে থোরিয়াম প্রথম স্থান অধিকার করে আছে বিশ্বের মধ্যে। আর ভারতের মধ্যে বেশি কেরালার মোনাজাইট বালিতে থোরিয়াম পাওয়া যায়। আন্ডারস্টুড? কিন্তু এই থোরিয়াম শতরূপে বিখণ্ডিত হয় না, তার জন্য এ বিদ্যুৎ উৎপাদন এবং বোম উৎপাদনে অত প্রয়োজন হয় না। এটুকু মনে রাখলেই যথেষ্ট। আর বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে থোরিয়াম ভারত। ওকে, তো এবার পড়ব গ্রাফাইট। ইম্পর্টেন্ট। এবার গ্রাফাইট আর ইউরেনিয়াম সম্বন্ধে আপনাদের বোঝাবো। ঠিক আছে, গ্রাফাইট। তো গ্রাফাইটটা একটু জেনে নিন। গ্রাফাইটটা কি? গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি অপরূপ। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটি অপরূপ। যেমন গ্রাফাইট হচ্ছে কার্বনের অপরূপ বলতে হীরারও অপরূপ, রাইট? তো হীরা হচ্ছে কঠিন পরমাণু দ্বারা গঠিত, ওই জন্য প্রকৃতিতে সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে হীরা, এর আগে পড়িয়েছি। তো ওই রকম গ্রাফাইট যা আছে 2-3 কোয়ালিটির আছে। তো গ্রাফাইট যেটা আছে, গ্রাফাইট কি কাজে ব্যবহৃত হয়? গ্রাফাইট দুটি কাজে ব্যবহৃত হয়। ওকে, একটা হচ্ছে ওই যে পেন্সিল নাই, আমরা কাটার দিয়ে পেন্সিল ছিলি দিয়ে অঙ্কন করি না, অঙ্কন দিয়ে কালো লেড থাকে না, ওই ছিলে দিই, এই কাটার দিয়ে ছিলি না পেন্সিল, এইভাবে ছিলি দিয়ে রাবার দিয়ে যদি অঙ্কন ভুল হয় তো ওটাকে মিটিয়ে দিই। তো ওই পেন্সিল ছিলার পরে দেখবেন যে কালো কালো হয়ে কালোটা বের হয় না, ওটা গ্রাফাইটেরই তৈরি, ওটা নিম্নমানের গ্রাফাইট দিয়ে তৈরি। ঠিক আছে, ওই নিম্নমানের গ্রাফাইট দিয়ে তৈরি, ওই পেন্সিলেই থাকে। ওই পেন্সিলের ওই যেটা দিয়ে অঙ্কন করি ওটা গ্রাফাইট দিয়ে তৈরি। তো যেটা দিয়ে অঙ্কন করি ওটাকে কি বলা হয়? লেড বলা হয়, এলইডি লেড। তো ওই লেডটা হচ্ছে গ্রাফাইটের তৈরি, ওটা হচ্ছে নিম্নমানের গ্রাফাইট দিয়ে তৈরি হয়। আরেকটা কাজে যেটা গ্রাফাইট ব্যবহার হয় সেটা মানে ইম্পর্টেন্ট কাজে ব্যবহার হয়। ওকে, সেটা কি? পরমাণু ভাট্টি বা পরমাণু রিয়াক্টরে গ্রাফাইট ব্যবহার হয়। পরমাণু ভাট্টি বা পরমাণু রিয়াক্টরে ব্যবহার হয়। এবার বলবেন কি করে, সেটা আমি বুঝাচ্ছি। কেন? ওটা উন্নত মানের গ্রাফাইট। ঠিক আছে, যেটা মানে কমজোর গ্রাফাইট সেটাতে পেন্সিলে ব্যবহার করা হয় ওই লেড হিসেবে অঙ্কন করার জন্য। আর উন্নত মানের গ্রাফাইট রিয়াক্টরে ব্যবহার করা হয়, পরমাণু রিয়াক্টরে ব্যবহার করা হয়, যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বা বম উৎপাদন করা হয় সেখানে গ্রাফাইট ব্যবহার করা হয়। ওই জন্য বললাম না ইউরেনিয়ামের সাথে গ্রাফাইটের অনেকটা মিল আছে। ওকে, তো পরমাণু, তো এবার আমি আপনাদের রচনা মতো করে বলে দিই। ঠিক আছে, বললাম না ইউরেনিয়ামের সাথে এই যে ইউরেনিয়াম আছে না, ইউরেনিয়ামের সাথে গ্রাফাইটের অনেকটা মিল আছে। এই যে গ্রাফাইট, তাহলে গ্রাফাইট কোথায় পাওয়া যায় এটা তো বলিনি আমি। গ্রাফাইট পাওয়া যায় তামিলনাড়ুতে পাওয়া যায়। তো যদি বলে ভারতের সবচেয়ে গ্রাফাইট কোথায় পাওয়া যায়, তাহলে তামিলনাড়ুতে পাওয়া যায়। বুঝলেন? তো যদি বলে গ্রাফাইট সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, তাহলে গ্রাফাইট সবচেয়ে বেশি পাওয়া যায় তামিলনাড়ুতে। ঠিক আছে, যদি বলে ভারতের মধ্যে গ্রাফাইট সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, তাহলে বলবেন তামিলনাড়ু রাজ্যে। ভারতের মধ্যে তামিলনাড়ু রাজ্যে সব থেকে বেশি গ্রাফাইট পাওয়া যায়। ওকে, 1 মিনিট ফ্রেন্ড।
তাহলে যদি বলে ভারতে সবচেয়ে গ্রাফাইট কোন রাজ্যে পাওয়া যায়, তাহলে এই যে দেখুন এটা হচ্ছে গ্রাফাইট করেছি আমি, এই কালোটা যেটা দাগা না এটা গ্রাফাইটের চিহ্ন, এই যে জি দিয়েছি গ্রাফাইট আর TM মানে তামিলনাড়ু। তো তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি গ্রাফাইট পাওয়া যায়, নিম্নমানের গ্রাফাইট পাওয়া যায় আর উন্নত মানের গ্রাফাইটও পাওয়া যায়। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে গ্রাফাইট বেশি পাওয়া যায়। আন্ডারস্টুড। এবার পড়ব জিরকান। এই যে জিরকান হয়, জিরকান আগে শেষ করে দিয়েছি, তারপরে ইউরেনিয়াম আর গ্রাফাইট সম্বন্ধে আমি বুঝিয়ে দিচ্ছি। এবার জিরকান যদি বলে জিরকান কোথায় পাওয়া যায়, শুধু এইটুকু মনে রাখবেন, জিরকান পাওয়া যায় মনোজাইট বালুতে। কেরালায় জিরকান পাওয়া যায়, যেমন থোরিয়ামও পাওয়া যায় কেরালার মনোজাইট বালুতে বা বালিতে বা স্যান্ডে, ওইরকম জিরকানও পাওয়া যায় কেরালার মনোজাইট বালিতে। কেরালার মনোজাইট বালিতে, এই যে কে করেছি এটা কেরালা, তো কেরালার মনোজাইট বালিতে বা স্যান্ডে জিরকান পাওয়া যায়। ওকে, তো এবার জিরকানের যেগুলো, এর সাথে সাথে আরও কিছু জিরকানের কিছু আকরিক পাওয়া যায়। এবার কি কি, যেমন বেরিয়াম, মনে রাখুন বেরিয়াম, তারপরে ইলমেনাইট এবং অ্যান্টিমনি। তাহলে বেরিয়াম, ইলমেনাইট, অ্যান্টিমনি। আবার বলছি বেরিয়াম, ইলমেনাইট, অ্যান্টিমনি, মনে থাকবে বেরিয়াম, ইলমেনাইট, অ্যান্টিমনি। এগুলো পরমাণু শক্তির খনিজ, ঠিক আছে, সবই কিন্তু পরমাণুর খনিজ, সবগুলোই পরমাণুর শক্তির খনিজ, কিন্তু সবগুলো ব্যবহার করা হয় না, শুধু ইউরেনিয়াম আর গ্রাফাইটই ব্যবহার করা হয়। ওকে, ইউরেনিয়ামটাই ইম্পর্টেন্ট। তো জিরকানও ব্যবহার করা হয়, আর জিরকানও যেগুলো বললাম না যে বেরিয়াম, এলিমেনাইট, তারপরে অ্যান্টিমনি, এগুলোও পরমাণু শক্তির খনিজ, তবে জিরকান অতটা ব্যবহার করা হয় না, থোরিয়ামের মতো জিরকানও অত ব্যবহার করা হয় না। বোঝা গেল? তো শুধু যদি বলে জিরকান কোথায় পাওয়া যায়, তাহলে কেরালার মনোজাইট বালিতে পাওয়া যায়। থোরিয়াম ও জিরকান কেরালার মনোজাইট বালিতে পাওয়া যায়। আর থোরিয়াম বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে ভারতে, আর ভারতে তো কেরালা প্রথম, রাইট। আর জিরকানও ভারতে কেরালা রাজ্য প্রথম। বোঝা গেল? এবার চলুন, এবার আমি বলছি ভালোভাবে শুনবেন। তো ইউরেনিয়াম যে আছে, এই যে ইউরেনিয়াম বললাম না, এই যে ইউরেনিয়াম ঝাড়খণ্ডের সিংভূম ডিস্ট্রিক্টের জাদুগড়ার খনি থেকে সবচেয়ে বেশি 70% ইউরেনিয়াম পাওয়া যায়। তো ইউরেনিয়াম নিজে থেকে কিরণ ছাড়ে, রেডিও অ্যাক্টিভ, নিজে থেকেই শতরূপে কিরণ ছাড়ে, একটা তরঙ্গ ছাড়ে। তো বললাম না যে 25 লাখ কিলো কয়লা একদিকে আর 1 কিলোগ্রাম ইউরেনিয়াম একদিকে যদি করা যায়, তাহলে 25 লাখ কিলোগ্রাম কয়লা সমান 25 লাখ কিলোগ্রাম কয়লা থেকে যেটা ইন্ধন বের হবে বা ঊর্জা বের হবে বা শক্তি বা কিরণ বা তরঙ্গ বের হবে, সেটা 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে ওই ইন্ধন তরঙ্গ কিরণ বের হবে ওই 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে। তাহলে কত ডেঞ্জার, বুঝতে পারলেন কত খাতারনাক। তো একটু আগে তো বললাম, যদি আপনি ঘরে এতটুকু ইউরেনিয়াম রাখেন, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে ওই কিরণ আপনার শরীরে প্রয়োগ করবে, করে আপনাকে মানে অসুস্থ করে ফেলবে এবং কিছুদিনের মধ্যে আপনি মারা যাবেন। ওকে, ইউরেনিয়ামের এত পাওয়ার আছে, ওর তরঙ্গ এত খাতারনাক। ওকে, তো গ্রাফাইট ওর সাথে কেন সম্পর্ক সেটাও বলে দিচ্ছি। তো ইউরেনিয়াম এই যে পরমাণু বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, খারাপ কাজেও ব্যবহার করা হয় এবং ভালো কাজেও ব্যবহার করা হয়। তো বিনাশের জন্য ইউরেনিয়াম যেমন ব্যবহার করেছিল, তো যেমন 6 আগস্ট হিরোশিমা আর 9 আগস্ট নাগাসাকিতে যে ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোম ফেলা হয়েছিল, সেই দুটি শহর আজ পর্যন্ত ধ্বংস হয়েছে, সেখানে আজ পর্যন্ত ঘাসও ওখানে মানে উগছে না। আজ পর্যন্ত হিরোশিমা ও নাগাসাকি বেকার হয়ে আছে, বঞ্জর ভূমি হয়ে আছে, মানে মরুভূমির মতো হয়ে আছে, সেখানে কোনো কিছু হয় না। ওর এত শক্তি, এত পাওয়ার ইউরেনিয়াম, ঠিক আছে। তো মানে ওর নিউট্রনের, তো ওই বমের, তো ওটা বিনাশকারী যে ব্যবহার হয়, আর একটা কি বিদ্যুৎ উৎপাদনের ব্যবহার হয়। যেমন বিদ্যুৎ অনেক রকমের হয়, যেমন কয়লা দিয়ে যেটা বিদ্যুৎ উৎপাদন হয় সেটাকে কি বলে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, রাইট, কয়লা পুড়িয়ে যেটা হয়। এবার যেটা ওই টারবাইন যন্ত্র লাগিয়ে
জলের মধ্যে টারবাইন যন্ত্র লাগিয়ে যেখানে স্রোত আছে, দক্ষিণ ভারতে বেশি হয়, সেখানে কি উৎপাদন হয়? জলবিদ্যুৎ উৎপাদন হয়। তারপরে দেখবেন জোয়ার ভাটা থেকেও জলবিদ্যুৎ উৎপাদন হয়, রাইট? তারপরে সূর্যের কিরণ থেকেও বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য সব কিছু করছে, তাই তো? কেন? সবকে বিদ্যুৎ চাই, গ্রামবাসীকেও চাই, শহরবাসীকেও চাই, মানে পুরো বিশ্বকে চাই। ওই জন্য সায়েন্টিস্টরা লেগেই আছে। তারপরে আপনার সূর্য থেকেও হয় বিদ্যুৎ উৎপাদন, যেমন সোলার সিস্টেম, রাইট? তারপরে আপনার জোয়ার ভাটা তো বললাম। তারপরে আপনার কি বলে, এই চাকা লাগা থাকে না, যেই সব রাজ্যের উপকূলে আছে, যেমন তামিলনাড়ু উপকূলে আছে, তো এখানে বাতাস বঙ্গোপসাগর থেকে ভালো বাতাস পাই, রাইট? আরব সাগর থেকে হালকা পায়, আর বঙ্গোপসাগর থেকে ভালো বাতাস পায় তামিলনাড়ু। আর গুজরাট আরব সাগর থেকে ভালো বাতাস পায় এখানে, ঠিক আছে? তো ওই জন্য গুজরাট রাজ্যে, ঠিক আছে, এই গুজরাট রাজ্যে এবং তামিলনাড়ু রাজ্যে কি করেছে, এই দুটো রাজ্যের মন্ত্রীরা এখানে কি করেছে, চাকা টাইপের ফ্যানের মতো বড় লম্বা করে পোলের উপর বড় বড় চাকা টাইপের লাগিয়ে দিয়েছে। ওই ফ্যানের পাখা নাই, ওই পাখা টাইপের লাগিয়ে ওটা কি হচ্ছে, বাতাসের সাহায্যে যেমন ঘুরছে, ওখান থেকে আবার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তাহলে ওটাকে কি বলা হয়? বাতাস বিদ্যুৎ। তো ওটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, যেটা হিন্দিতে বলে পবন বিদ্যুৎ, রাইট? পবন বিদ্যুৎ, ওটাকে পবন বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে। তো বাংলায় ওটা হচ্ছে বাতাস বিদ্যুৎ, রাইট? ওই যে ঘুরতে থাকে যেটা, ওটা তো দেখে হবেন। আর ডেনমার্ক হচ্ছে ওটাতে প্রথম স্থান অধিকারী। বিশ্বের মধ্যে ডেনমার্কের সবচেয়ে বেশি পবন বিদ্যুৎ বেশি উৎপাদন হয়। ডেনমার্কের দেখবেন গুগল খুলে, যে ডেনমার্কের সবথেকে বেশি কিন্তু পবন চাকা লাগা থাকে এবং বেশি সবসময় ঘুরতে থাকে, ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। তো যাই হোক, এদিক শেষ, শুধু আমাদের তামিলনাড়ু এবং গুজরাট রাজ্যে এখন পর্যন্ত করেছে। ওকে, তো এবার দেখছে যে কয়লা সম্পদ যে আছে সেটাও শেষ হতে লেগেছে। তারপর আরও যেসব সম্পদ আছে আস্তে আস্তে শেষ হতে লেগেছে। তখন সায়েন্টিস্টরা কী করলো, যে পরমাণু থেকে, মানে ইউরেনিয়াম 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে 25 কিলোগ্রাম কয়লার সমান যদি ঊর্জা বের করতে পারে, এবং কয়লা থেকেও যখন তাপবিদ্যুৎ হয়, তাহলে পরমাণু থেকে কেন হবে না, তাই না? মানে ইউরেনিয়াম থেকে কেন হবে না? কেন ইউরেনিয়ামের 1 কিলোগ্রাম থেকে যতটা উৎপাদন করবে, যতটা ঊর্জা ইন্ধন উৎপাদন করবে, ততটা 25 লাখ কিলোগ্রাম কয়লা থেকে অতটা ঊর্জা মুক্ত হবে, ঠিক? বা ইন্ধন বা শক্তি পাওয়া যাবে। তাহলে 25 লাখ কিলোগ্রামের জায়গায় আমরা যদি 1 কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করি, তাহলে কোনটা বেটার? 1 কিলোগ্রাম ইউরেনিয়াম বেটার, তাই না? 2 কিলো হলো, তাহলে 50 লাখ কিলোগ্রাম কয়লা বেঁচে গেল, তাহলে ইউরেনিয়ামটাই বেটার। তখন সায়েন্টিস্টরা ভাবলো ইউরেনিয়াম থেকে চেষ্টা করা যাক কীভাবে করা যায়। তো কী করলো সায়েন্টিস্টরা, পরমাণু যেটা ভাট্টি বলে, পরমাণু রিয়েক্টর যেটা আছে, পরমাণু রিয়েক্টরে কী করলো, তো একটা বিনাশের জন্য তো বললাম নাগাসাকি হিরোশিমাতে যে বোমবারি ফেলা হয়েছিল, সে ইউরেনিয়াম দিয়েই তৈরি হয়েছিল, ঠিক আছে? তো ইউরেনিয়াম দিয়ে তৈরি হয়েছিল। তো ওই রিয়েক্টরে কী করে, ওই রিয়েক্টরে ইউরেনিয়াম ওই রিয়েক্টরের মধ্যে থাকে, ইউরেনিয়ামকে ভরা হয়। ভরার পরে ওই ইউরেনিয়ামে যদি গ্রাফাইটের রড না দেওয়া হয়, মানে উন্নত মানের ওখানে রড দেওয়া হয়, কেন? যে ওখানে যদি রড না দেয়, তার আগেরটা আমি বলে দিচ্ছি। ধরে নেন যে রড দিলেন না রিয়েক্টরে, তাহলে কী হবে, সেটা বম তৈরি হয়ে যাবে। এবার কীভাবে হবে সেটা, কেন বম হবে, মানে ইউরেনিয়ামের একটা নিয়ম আছে, ও শৃঙ্খল ওয়াইজ বিস্ফোট করতেই থাকে। সেটা কি, একটা ইউরেনিয়াম, মানে ওই ইউরেনিয়াম থেকে পরমাণু তৈরি হয়। তো এই পরমাণু থেকে কি হবে, যখন ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা সৃষ্টি হবে, বোমা যখন তৈরি হয়, যদি গ্রাফাইটের রড না দেয়, তাহলে কী হবে, বোমা সৃষ্টি হবে। বম তৈরি হয়ে কী হবে, ওটা শৃঙ্খল ওয়াইজ মানে চলতে থাকবে। এবার ধরুন ওই একটা ইউরেনিয়াম থেকে কটা নিউট্রন বের হয়, 3টা নিউট্রন বের হয়, ঠিক আছে? একটা পরমাণু থেকে 3টা নিউট্রন বের হয়, ঠিক আছে? 3টা নিউট্রন আবার কি করবে,
শৃঙ্খলা ওয়াইজ ক্রমশ 3টা নিউট্রন আবার কি করবে, একটা একটা করে আবার নিউট্রন বের করবে, ঠিক আছে, সরি 3টা নিউট্রন বের করবে, তাহলে কটা হলো, 9টা হলো। এবার ওই 9টা আবার কি করবে, ওই তিনটা আবার নিউট্রন বের করবে, মানে চেন সিস্টেম বের হতেই থাকবে এইভাবে। তো টোটালটা কত হলো, 27টা নিউট্রন বের করলো। এইভাবে আরও হবে, মানে 3 গুণ করে বাড়তে থাকে, ঠিক আছে, নিউট্রন 3 গুণ করে বাড়তে থাকে পরমাণু বোমা। তো এইভাবে 3 গুণ করে বাড়তে থাকবে আর পুরো বড় বড় শহরকে ধ্বংস করে ফেলে দেবে, যেমন নাগাসাকি এবং হিরোশিমা পুরো ধ্বংস হয়ে গেছে। তো এই কারণে ওই বম না বানিয়ে ওখানে বিদ্যুৎ উৎপাদন করার জন্য গ্রাফাইট ব্যবহার করা হয়। এবার গ্রাফাইট কেন ব্যবহার করা হয়, গ্রাফাইট যেটা উন্নত মানের গ্রাফাইট, সেটা ওই পরমাণু রিঅ্যাক্টরে কি করা হয়, পরমাণু রিঅ্যাক্টরে যেখানে বিদ্যুৎ তৈরি হয় এবং বোমা তৈরি হয়। তো বমটা বাদ দেন, বিদ্যুৎ তৈরিটা, তো বিদ্যুৎ তৈরি করার জন্য কি করা হয়, উন্নত মানের যেটা গ্রাফাইট আছে সেটার গ্রাফাইটের একটা রড তৈরি করা থাকে, ওই রডটাকে ওই পরমাণু রিঅ্যাক্টরে ভরা হয়, ঠিক আছে। ওই পরমাণু রিঅ্যাক্টরে যদি ভরে দেয় তাহলে কি হয়, ওই যে 3টা নিউট্রন হবে, পরমাণু থেকে 3টা নিউট্রন বের হবে, তো 3টা নিউট্রন যেন শৃঙ্খলে না বম বিস্ফোট করতে পারে, তার জন্য কি হয়, 2টো নিউট্রনকে গ্রাফাইট শুষে নেয়। ভালো করে বুঝুন, 2টো নিউট্রনকে কি করে, গ্রাফাইটের রডটা শুষে নেয়। তাহলে কি হবে, শৃঙ্খলে কিন্তু বম বাস্ট হতে পারবে না, একটাই নিউট্রন বের হয়, একটাই নিউট্রন তখন কি হয়, আস্তে আস্তে বের হয়। ওই একটাই নিউট্রন থেকে, মানে 2টো নিউট্রন তো গ্রাফাইট শোষণ করে নিল, রাইট। তো 2টো নিউট্রন যখন গ্রাফাইট শোষণ করে নিল তখন একটা নিউট্রন থাকে, তো ওই একটা নিউট্রন কি করে, আস্তে আস্তে বের হতে থাকে, আস্তে আস্তে বের হয়ে ওখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে, ওখান থেকে প্রচণ্ড হারে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যদি গ্রাফাইটের রড ওটাতে কাজে না লাগতো তাহলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যেত না। তাহলে এখানে গুরুত্ব কাকে দেওয়া উচিত, গ্রাফাইটকে দেওয়া উচিত, উন্নত মানের গ্রাফাইটকে দেওয়া উচিত। যদি গ্রাফাইটের রড না দেওয়া থাকতো তাহলে কি বিদ্যুৎ উৎপাদন হতো না। তো এগুলো প্রাকৃতিক ব্যাপার, যেমন বিনাশের কাজেও দিয়েছে পরমাণু, ওই রকম বিনাশ থেকে বাঁচার জন্য বিদ্যুৎ উৎপাদনের কাজেও দিয়েছে। তো গ্রাফাইট ওই জন্যই দিয়েছে উপরওয়ালা, তাই না, প্রাকৃতিক। তো গ্রাফাইটের ওই রডের জন্য বিদ্যুৎ উৎপাদন হতে পেরেছে। গ্রাফাইট এমনই একটা জিনিস, গ্রাফাইটের রডটা যদি না দেয় ওই রিঅ্যাক্টরে তাহলে সেটা বম ব্লাস্ট হয়ে যাবে। ওই রিঅ্যাক্টরে গ্রাফাইটের রড দেওয়ার জন্য 2টো নিউট্রনকে শোষণ করে নেয়, আর একটা নিউট্রন তো অত বম ব্লাস্ট করতে পারবে না, তখন ওই একটা নিউট্রন থেকে আস্তে আস্তে বের হতে থাকে কিরণ, ওই আস্তে আস্তে কিরণ থেকে তখন কী হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওই বিদ্যুৎ তখন আমাদের গ্রামগঞ্জে, শহরে, টাউনে, বিভিন্ন জায়গায় তখন ওই পরমাণু বিদ্যুৎ আমরা ব্যবহার করি, বুঝলেন। এইভাবে পরমাণুর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আর পরমাণু বম তো বললাম, গ্রাফাইটের রড দেওয়া থাকবে না, পরমাণু থেকে 3টা নিউট্রন বের হবে, ওই 3টা থেকে আবার একটা একটা করে নিউট্রন বের হবে, এই 3টা বের হবে, ওই 3টা থেকে আবার 3টা বের হবে, ওই 3টা থেকে আবার 3টা বের হবে, এইভাবে শৃঙ্খলা আকারে বের হতে থাকবে, দিয়ে পুরো মানে পৃথিবী ধ্বংস করারও এত ক্ষমতা আছে এর পরমাণুর। তো আমরা বিনাশের এখন কথা বলি না, আমরা বিদ্যুৎ উৎপাদনের কথা বলছি। তো বিনাশটা তো বুঝে গেলেন কীভাবে হয়, গ্রাফাইটের যদি রড না দেওয়া থাকে তাহলে সেটা বম হবে, আর গ্রাফাইটের রড থাকলে কী হয়, 2টো নিউট্রনকে শোষণ করে নেয়, তার জন্য ওখান থেকে একটা নিউট্রনের সাহায্যে আস্তে আস্তে বের হবে, ওই একটা নিউট্রন থেকে তখন আমরা বিদ্যুৎ পাই, ওই বিদ্যুৎ তৈরি হয়, এবং বিদ্যুৎ যে কোনো গ্রামগঞ্জে, শহরে, টাউনে, মেট্রোপলিটন সিটিতে, মেগা সিটিতে, যে কোনো জায়গায় ওই পরমাণু বিদ্যুৎ থেকে আমরা বিদ্যুৎ পাই। এইভাবে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, বোঝা গেল ফ্রেন্ডস। ওই জন্য আপনাদের একটু বললাম না যে একটু পরমাণু ইউরেনিয়াম যেটা আছে, তো ইউরেনিয়ামের সাহায্যে পরমাণু হয়। তো ইউরেনিয়াম এবং গ্রাফাইটের অনেকটা গুরুত্বপূর্ণ মিল আছে, গ্রাফাইট আর ইউরেনিয়াম ওই পরমাণু বমের জন্য এবং পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্রাফাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুণ নিভায়, বোঝা গেল ফ্রেন্ড। তো এর পরেও পরমাণুর বিশাল চ্যাপ্টার হবে, ওটা ভালো করে বুঝিয়ে দেবো। আজকে ধরে নেন খনিজই পড়ালাম, ঠিক আছে, মানে ইন্ধন খনিজ, ঊর্জা খনিজ বা তরঙ্গ খনিজ, ওকে।
বা শক্তি খনিজ। এরপরে যখন আরও ভালো করে বোঝাবো তখন পরমাণু সম্বন্ধে আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর বোঝার কী আছে, আপনারা তো বুঝেই গেলেন যে 2টো নিউট্রন গ্রাফাইট শোষণ করে নেয়, আর 2টো নিউট্রন যদি গ্রাফাইট না শোষণ করতে পারে তাহলে বম তৈরি হবে। বাস এইটুকু জানলেই হলো। আর শৃঙ্খলা আকারে বম বিস্ফোট হয়। বোঝা হলো ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই, মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, যতক্ষণ শেয়ার করুন, এবং অবশ্যই কাইন্ডলি আমাকে মোটিভেট করার জন্য অবশ্যই যেটা লাল কালারের ডান দিকে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটিকে অবশ্যই টিপে রাখুন, এবং নোটিফিকেশনের বেল আইকন যেটি থাকে সেটিতে অল টিপে রাখুন। তাহলে কী হবে, আমি এখনও অনেক জিওগ্রাফি বাকি আছে, আস্তে আস্তে শেষের মধ্যেই চলে এসেছে জিওগ্রাফি। তো ভালোভাবে আপনারা পড়ে যান, আমিও আছি আর আমি থাকবো। এইভাবে আপনারা নোট ডাউনও করতে পারেন, আর না হলে 2-3 বার ভিডিওটি শুনবেন, দেখবেন আপনারা কোনো দিন ভুলবেন না। এটা আমার চ্যালেঞ্জ, বুঝলেন? যদি এইভাবে পড়েন, আমি যেভাবে বললাম, নিজে অঙ্কন করবেন, না হলে অ্যাটলাস দেখবেন। অ্যাটলাস দেখে আমার হয়তো এই সব অঙ্কনটা অতটা ভালো হয় না, ঝাড়খণ্ড বা এগুলো অতটা হয় না, তো এগুলো মিলিয়ে দিবেন, ঠিক আছে? তো স্যাটেলাইট কী বলে, অ্যাটলাস কিনে নেবেন একটা, অ্যাটলাস নিয়ে বা ম্যাপ নিয়ে ওটা দেখে করবেন, বেশি ভালো হবে। আর যদি না করেন তো এইরকম করে অঙ্কন করে এইভাবে করবেন 1-2 বার, কোনো দিন ভুলবেন না। 60 বছরের বুড়ো হয়ে গেলেও ভুলবেন না। ও ফ্রেন্ড, তো কাইন্ডলি সাবস্ক্রাইবটা করে রাখুন, এবং আপনাদের বন্ধু সার্কেলে যারা ভালো স্টুডেন্ট আছে জিওগ্রাফির তাদেরকে কাইন্ডলি শেয়ার করুন আমাকে মোটিভেট করার জন্য। আর যদি আমাকে ডিমোটিভেট করতে চান তাহলে করিয়েন না। আর যদি সত্যিকারের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে মোটিভেট করুন, তাহলে যেন আমি আর ভালোভাবে বুঝিয়ে পড়াতে পারি। ওকে? আর যদি আমার পড়ার মধ্যে কোথাও ভুল থাকে তো আমাকে কমেন্ট করে বলে দেবেন, স্যার এটা ভুল বলেছেন। ও সরি, যেমন আমি একটা ভুল বলেছি কি, যে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোল সেটা কোথায় পাওয়া যায়, আগ্নেয় শিলা পাওয়া যায়, ওটা ভুল বলেছি। সেটা পাওয়া যায় পাললিক শিলায়। ওকে? এর আগের চ্যাপ্টারে আমি বলে দিয়েছিলাম, ওটা ভুল হয়ে গেছিলো। সেটা তো সমুদ্রে পাওয়া যায়, তাই না? যেমন বোম্বে হাই কী পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস 60% বোম্বে হাই, এখানে বোম্বে হাই আছে, তো এখানে কী পাওয়া যায়, আরব সাগরে প্রাকৃতিক গ্যাস ও আপনার পেট্রোল পাওয়া যায়, তাই না? পেট্রোলিয়াম। তো এটা ভুল বলেছি, এটা পাওয়া যায় পাললিক শিলা থেকে। ওকে? আগ্নেয় শিলায় না, এটা দেখে নেবেন একটু, আমার ওটা ভুল হয়ে গেছিলো, ওই জন্য বলছি আমার যেগুলো ভুল হবে সেগুলো আপনারা বলে দেবেন। তো বেশি না 1% ভুল হতে পারে, আমার চ্যাপ্টারে 1%-এর উপর ভুল হবে না। ওকে? তো কাইন্ডলি সাবস্ক্রাইবটা করুন এবং আমাকে ডিমোরালাইজ না করে মোটিভেটটা করুন। ওকে? আর কমেন্টগুলো করুন কেমন লাগছে ভিডিওটি। ওকে ফ্রেন্ড, তো আজকের জন্য এইটুকু। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকুন।